সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির সংকট ও উত্তরণের উপায়। আর এই বিশেষ টপিকসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব ডক্টর ফয়জুল হক, জাতীয়তাবাদী রাজনীতিবিদ, এবং আমাদের সাথে আরো আছেন আমার ডানে জনাব মমিনুল আমিন, মহাসচিব, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। আপনাদের দুজনকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। জনাব ফয়জুল হক, আপনার কাছেই আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই। আসলে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, বর্তমান যে বাংলাদেশ ইস্যু, যে অস্থিরতা, অরাজকতা, যে সহিংসতার দিকে বাংলাদেশ যাচ্ছে, বিশেষ করে ইসকন ইস্যু নিয়ে, বিশেষ করে ইসকনের যে সাবেক নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তারের নিয়ে ভারত যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে উস্কানিমূলক এবং যেভাবে দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে, তো এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনার পারসেপশন কি? দেখেন, দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত অবৈধ একটি শাসক গোষ্ঠী বাংলাদেশকে শাসন করেছে। তারা অন্যায়ভাবে করেছে, রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং এদেশের সামাজিক অবক্ষয় তারাই তৈরি করে দিয়েছে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল জায়গায় তাদের একটি চরম মাত্রার এমনভাবে তারা দমন করেছে, নিপীড়ন করেছে, যেখান থেকে বাংলাদেশের মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে রিকভার করা সম্ভব না। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ যে কাজটা করছে সেটা হচ্ছে এখন যাতে করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালোভাবে দেশটাকে পরিচালনা করতে না পারে, সে কারণেই বিভিন্ন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছে। যেটা আপনি উল্লেখ করলেন যে সাম্প্রতিক সময়ে কিছু অস্থিরতা, বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক কিংবা কি হচ্ছে কি হবে এ নিয়ে বেশ আলোচনা জল্পনা চলছে। এর মধ্যে অন্যতম কারণটাই হচ্ছে মূলত এটা আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়ন। আপনি যার নাম উল্লেখ করলেন চিন্ময় সাহেব, এই চিন্ময় সাহেব কিন্তু 2021 সালে তার একটা বক্তব্যে স্পষ্ট বলেছিলেন যে ইসকন প্রতিষ্ঠা করা হয়েছে এবং ইসকনকে বাংলাদেশে এস্টাবলিশ করা হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। এই ভিডিওটা বাংলাদেশে কিন্তু এখন ভাইরাল এবং এখানে কোনো মিথ্যা কোনো বক্তব্য নেই, যেটা তিনি দিয়েছেন সেটাই আমি আপনাকে উপস্থাপন করলাম। তো যার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে এস্টাবলিশ করা, তিনি নিশ্চয়ই আওয়ামী লীগের জন্যই কাজ করবেন। আজকের বাংলাদেশের জনগণ দেখলো যে চিন্ময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকে কেন্দ্র করে যে অরাজকতা তারা তৈরি করেছে, এটা কোনো ধর্মীয় জায়গা থেকে বিশ্লেষণ করলে তাকে পার পাওয়ানোর কোনো সুযোগ নাই। কারণ ধর্মভিত্তিক মানুষের একজনের নামে মামলা থাকতে পারে, আইন আদালতের মাধ্যমে তিনি যাবেন, সেটাকে মোকাবেলা করবেন। কিন্তু চিন্ময়ের এখানে কেন্দ্র করে দেখা গেল যে সেখানে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এবং অনেকেই মনে করেন ইসকনের ইন্ধনে সেখানে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। এবং অ্যাডভোকেট সাইফুল একজন জনপ্রিয়, একজন ইয়াং বর্তমান প্রজন্মের এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের একজন সৈনিক, তাকে হত্যা করতে দ্বিধাবোধ করলো না এবং সেই চিন্ময়ের কেন্দ্র করে সেখানে একটি অরাজকতা সৃষ্টি করলো। এবং তারা এর আগেও বিভিন্ন জায়গায়, হাজারীগলি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করেছে। এই চিন্ময়ে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যখন পূজা মণ্ডপগুলো সুন্দরভাবে পাহারা দিয়েছে, এই বছর তাদের যে পূজা হয়েছে সেই পূজায় তারা নিরাপত্তা দিয়েছে, আর্মি পাঠিয়েছে এবং আলেম ওলামারা সরকার পরিবর্তনের পরে এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা তারা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। চিন্ময় তার বক্তব্যে বলছে যে এই পাহারাগুলো দেয়াটা উচিত নয়, কারণ এই পাহারা দেয়াটার মধ্য দিয়ে নাকি তাদের কোনো স্বাধীনতা হচ্ছে না। তার মানে চিন্ময় পরিকল্পিতভাবে চাচ্ছে যে যদি কোনো নিরাপত্তা এখানে রক্ষী না থাকে, কেউ যদি তাদেরকে নিরাপত্তা না দেয়, তাহলে আওয়ামী লীগ ওখানে অপকর্ম করতে পারবে, মন্দিরগুলোতে হামলা করতে পারবে। কিছুই হয়নি বাংলাদেশে, তাতেই বিদেশি রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ আজকে আমাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছে, যেটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী থেকে আইন উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু বক্তব্য দিয়েই চলেছে। তো এক বাক্যে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত পদ্ধতিতে তারা এটা আগাচ্ছে এবং তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই এই কার্যক্রম করছে। চিন্ময়কে শুধুমাত্র এখানে একটা গুডি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আমি যেটা সবসময় বলার চেষ্টা করি যে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষ, এখানে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে স্বাধীন মতো ধর্মকর্ম পালন করবে। ধর্মীয় জায়গায় যতক্ষণ পর্যন্ত তাকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন সেটা আমরা করব, কিন্তু ধর্মের বাহিরে গিয়ে তিনি যখন এটাকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, নিশ্চয়ই তখন আমরা সেটাকে সমর্থন করতে পারি না। আজ দেখেন, চিন্ময়রা যখন একজন মানুষকে হত্যা করছে, তখনও 90% মুসলমানদের দেশে কিন্তু একটা মানুষের উপর একটা টোক্কাও কিন্তু এদেশের কেউ মারে নাই। আমি সেজন্য ধন্যবাদ জানাই এদেশের সকল রাজনীতিবিদ, আলেম ওলামা, ইসলামিক নাগরিক এবং যারাই আছেন সবাইকে, কারণ আমরা কারো পায়ে
মানে কেউ পাড়া দিয়ে যদি আমাদেরকে উচকে দিতে চায় সেটাকে আমরা সুযোগ দিব না, এবং সে কারণে বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেয়নি, এবং চিন্ময় কিন্তু আজকের জেলের মধ্যে আছেন এবং তার জামিনের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি, এই যে মাঝে মাঝে শেখ হাসিনাকে আপনি দেখেন যে বর্ডার থেকে কথা বলছে, চট করে চলে আসবে, তারপরে টেলিকনফারেন্সে তিনি মানুষকে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে কোনো মূল্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, এবং 0 পয়েন্টে কিন্তু 30 লক্ষ লোকের একটা সমাবেশ হয়ে গিয়েল। আপনি দেখেছেন কিনা যে 30 লক্ষ লোক আওয়ামী লীগ আনবে, কিন্তু আমরা 3 জন মানুষও সেখানে পেলাম না। এর অর্থইটা দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ মূলত পতিত স্বৈরাচার, তাদেরকে জনগণ আর অ্যাকসেপ্ট করছে না। তো এখন ইস্যু ক্রিয়েট করে তারা আমাদের এখানে চাচ্ছে যে কোনো ভাবে ইন হতে। আমার সবচেয়ে দুঃখ লাগে যে আওয়ামী লীগটা কি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য প্রতিষ্ঠিত? স্বৈরাচারের কথা বলছিলেন, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আবারও আসবো ডিটেলস। আমি তার আগে জনাব মমিনুল হক আমিন আপনার কাছে আসতে চাই। আসলে অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বিনষ্টর যে একটা অপচেষ্টা চলছে, এটা কটুকৌশল আসলে এই সংকটটাকে নিরসনের জন্য কটুকৌশল কি হতে পারে? শুধুমাত্র কি চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে কি আমরা নির্মূল করতে পারি? আপনার পারসেপশন কি? অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আপনার মাধ্যমে চ্যানেলে এসে সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমার বিজ্ঞ সমালোচক যে কথাগুলো বলেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে, আমি সেখান থেকে একটা উদাহরণ দিয়েই শুরু করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই মনে আছে 2013 সালের কথা, যেখানে পুরান ঢাকায় বিশ্বজিৎ নামে একজন দর্জিকে কুপিয়ে ছাত্রলীগ, যেটা খুনি হাসিনার আসলে সন্ত্রাসী বাহিনী ছিল, ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী, আমি এটাই বলবো, সেই ছাত্রলীগের হাতে তারা নৃশংসভাবে খুন হয়েছিল। নাম ছিল বিশ্বজিৎ কিন্তু মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান না, হিন্দু সম্প্রদায়ের লোক। আমার মনে পড়ে না সেই সময় বিশ্বজিৎ হত্যার, এই যে নির্মম হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হয়েছিল। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে সে একই বছরে ভারত তার সকল কূটনৈতিক শিষ্টাচারকে লঙ্ঘন করে তার দেশের পররাষ্ট্র সচিব, আমি যদি ভুল না করে থাকি, সুজাতা সিংকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য পাঠিয়েছিল, এবং জাতীয় পার্টির প্রয়াত সাবেক চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কাছে পাঠিয়েছিল এবং বলেছিল আপনারা কি চান বিএনপি জামাত ক্ষমতায় আসুক? তো এটা হলো ভারতের চরিত্র। এখন যে ব্যক্তির কথা আপনি বলছেন চিন্ময়, আমি আপনাকে খুব আমি জরিপ না করেই আমি আপনাকে বলতে পারি, আসলে চিন্ময় যে নামটা আপনি বলছেন, হ্যাঁ আমাদের রাজনৈতিক মহলে হয়তো খুব বেশি পরিচিত। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের জরিপ করেন, মানে চিন্ময় গ্রেফতারের আগে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ এই ব্যক্তিটার নাম জানতো। তো এই ব্যক্তিটার নামকে এই সংগঠন ইসকন, যেই সংগঠনটার কথা বলা হয়েছিল, এদেরকে আসলে একটা বিশেষ উদ্দেশ্যে মানে ইন্ধন দেয়া হচ্ছে যাতে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। ভারতের গণমাধ্যমের কথা দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা উঠে পড়ে আমাদের পিছনে লেগেছে। হ্যাঁ, মানে আমার মনে হয় ভারতে শাহরুখ খান, সালমান খান, এই যে গ্লোবাল হিরোরা রয়েছেন, আমি সবার নাম হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা জানি বলিউডের সিনেমাগুলো খুব বিখ্যাত। তা আমার খুব ইচ্ছা করে বলিউডের পরিচালক প্রযোজকদের প্রশ্ন করতে, ভাই আপনারা কি সিনেমা নাটক বানানো বাদ দিয়ে এইসব এই যে যাদেরকে দিয়ে টক শো করাচ্ছেন, নিউজ করাচ্ছেন, এই ভাটদের আপনারা শো করছেন? তাহলে আমার তো মনে হয় শাহরুখ খান, সালমান খানের এখন কোনো কাজ নেই, ওখানে কোনো সিনেমা হচ্ছে না, সবাই এটা দেখছে। ভারত আসলে এই দিকেই যাচ্ছে। এখন আসলে ভারত তার পররাষ্ট্রনীতি হারাচ্ছে কিনা? আপনি যদি উপমহাদেশের দিকে খেয়াল করেন, ভারত একটা আধিপত্যবাদী শক্তি, এবং এই লোকাল হেজিমনি, এটাকে আমরা মানে পলিটিক্যাল সায়েন্সে হেজিমনি বলে থাকি, তো একটা লোকাল হেজিমনি হওয়ার চেষ্টা করছিল অনেক দিন ধরেই। কিন্তু ভারত আসলে করুণভাবে ব্যর্থ হয়েছে। মালদ্বীপে তারা সমর্থন হারিয়েছে। মালদ্বীপে যে সরকারটা এসেছিল ভারত বিরোধিতা করেই কিন্তু মালদ্বীপের সরকার এসেছে। শ্রীলঙ্কার দিকে দেখতে পারেন, নেপালের দিক থেকে দেখতে পারেন, এবং তাদের সর্বশেষ ফেইল্ড প্রজেক্ট হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনা, যাকে বাংলাদেশের ছাত্র জনতা ইতিহাসের নির্মম পরিণতি বরণ করতে বাধ্য করেছে, উৎখাত করেছে। ভারতের আপনি রয়ের কথা বলেন, ভারতের মানে যত ফোর্সের কথা বলেন, ভারতের মানে বোদ্ধা যত রাজনীতিবিদ বলেন, বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, আরএসএস এর যারা রয়েছে, তারা সকলে আসলে আকাশে তারা গুনছিল পরে, যে তাদের এত বুদ্ধি, এত শক্তি, এত বিশ্লেষণ কোথায় গেল? ছাত্র জনতা শক্তির কাছে সব কিছু নস্যাৎ হয়ে গিয়েছিল। এবং কারণ তারাও পরিকল্পনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পরিকল্পনা করে। নিশ্চয়ই আল্লাহ মহাপরিকল্পনাকারী। রাইট, আপনি যতই বলছেন। আমি ডক্টর ফয়জুল হক আপনার কাছে আবারও আসতে চাই। আপনাদের মহাসচিব বেশ কয়েকদিন ধরে বক্তব্য বিবৃতিতে বারংবার বলে আসছে যে আমাদের এখন এই মুহূর্তে এই সংকট নিরসনের জন্য আমাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ঐক্য বলতে উনি কি বুঝাতে চেয়েছেন? কার সাথে কার ঐক্য, কার সাথে কার অনৈক্য?
দেখেন, রাজনীতিতে বিভিন্ন দল থাকবে, মত থাকবে, আদর্শ থাকবে, ভিন্নতা থাকবে। আমরা একটা চরিত্র কিন্তু 5ই আগস্ট দেখেছি। জুলাই বিপ্লবের যে চরিত্রটা আমরা 5ই আগস্ট দেখেছি, আমি মনে করি মহাসচিব এবং বাংলাদেশের রাজনৈতিক দলের বিভিন্ন দলের যারা আমির বা নেতা আছেন তারা কিন্তু এই দিকটাকে ইঙ্গিত করে কথা বলছেন বা বলা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে, আমরা 5ই আগস্টের যে ঐক্যটা দেখেছি সেই ঐক্যটাই আমাদের পতিত স্বৈরাচারকে হটানোর জন্য এবং তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য, কিংবা বাংলাদেশে পুনর্বাসন যাতে না হতে পারে সেটাকে আজকের শেষ করে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে যে আমাদের সেই জাতীয় ঐক্য দরকার। এবং সেই জাতীয় ঐক্যটার দিকেই তারা ইঙ্গিত করেছেন। এবং সেই জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের বর্তমানে যে ষড়যন্ত্র তারা চলমান রেখেছে, এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের জন্য ইকোনমিক্যালি আমাদের প্রবলেমের তৈরি হবে, আমাদের মানে রাজনৈতিকভাবে সমস্যার তৈরি হবে, আমাদের দেশের এস্টাবলিশমেন্ট যেটা স্থিতিশীল দরকার সেটার সমস্যার তৈরি হবে। এবং সবচাইতে যেটা খারাপ দিক সেটা হচ্ছে তারা এরকম অপকর্ম সবসময় চালিয়েই যাবে। তো সে কারণে একটা ইস্যুতে ঐক্য দরকার, সেটা হচ্ছে যে আমরা যাই হোক না কেন অন্তত শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অপকর্মের বিরুদ্ধে জাতীয় ঐক্য। আপনি দেখেন যে বাংলাদেশের শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না গিয়ে এখানে এতগুলো 2000 মানুষকে হত্যা না করে, 50,000 মানুষকে পঙ্গু না করে তিনি যদি জেলের মধ্যেও থাকতেন, তাহলে তার ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল না, যে তাকে ঠেকাতেই হবে, তার বিরুদ্ধে আমাদের লড়তেই হবে না। কিন্তু তিনি তো পালিয়ে গিয়েছেন। কখন একজন মানুষ পালিয়ে যায়? তার গণভবন, বাংলাদেশের ইতিহাসে আপনি 53 বছর কোনো শাসককে দেখাতে পারবেন যার একটা বাসভবনে একদম বিদায়ের দিনও তার বাসভবনটা কেউ ঘেরাও করেছে কিংবা শেষ হয়েছে? হয়নি। কিন্তু একমাত্র শেখ হাসিনা, যার বাসভবনের সুইমিং পুল থেকে শুরু করে আজকের বেডরুম পর্যন্ত সমস্ত জায়গায় মানুষ চলে গিয়েছে। তো এই চিত্রটাই প্রমাণ করে যে তাদেরকে জনগণ আর অ্যাকসেপ্ট করতে চায় না। বাংলাদেশের মনোপট যদি আপনি দেখেন, জনগণের হৃদয়টা যদি আপনি দেখেন, তাহলে এই দেশের জনগণের মধ্যে কেউ চায় না যে শেখ হাসিনার এবং এই আওয়ামী লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে আর হোক। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আমাদের মূল অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসলাম। আমরা যে কথাটি নিয়ে বলছিলাম, ফজল ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে দেখেন 5ই আগস্ট পূর্ববর্তী এবং 5ই আগস্ট পরবর্তীতে এমনও দেখা যাচ্ছে যে আগে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা সম্মিলিত একটা শক্তি তৈরি হয়েছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী এখন দেখা যাচ্ছে একটা অনৈক্যের একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা কেন হয়েছে? এখানে আমি দুইটা জিনিস ভাগ করব। একটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনৈক্য ভাব, এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন নাই, তার দোসররা যখন পালিয়ে গিয়েছে, স্বভাবতই এই দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ন্যাচারাল যে পরিবর্তন এবং ন্যাচারালি তাদের মধ্যে যে একটা কম্পিটিশন, সেইটা হয়তো এখন জনগণের সামনে উন্মুক্ত হয়েছে। একটা সময় রাজনৈতিক দলগুলো সবাই ছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছে কোণঠাসা, কিন্তু এখন তারা উন্মুক্ত হয়েছে, উন্মুক্ত রাজনীতি করছে, মিডিয়াগুলো তাদের কথা নিচ্ছে, তারা ওপেন সভা সমাবেশ করছে। সেই জায়গা থেকে তাদের কিন্তু এটা রাইট আছে এবং তারা কিন্তু গণতন্ত্রের জন্য এতদিন লড়াই করে যদি মুক্তভাবে সমাবেশ না করতে পারে, কথা না বলতে পারে, সবাই যদি এক ঘরে এসে বসে থাকে, সেটা তো আপনার কোনোদিনই ডেমোক্রেসি হতে পারে না। আমি মনে করি সেই জায়গা থেকে তারা তাদের রাইট জায়গাটাই আছে। আবার দেখেন, ঐক্য যখন হওয়ার দরকার তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ। যেমন 0 পয়েন্টে শেখ হাসিনা আসবে ঘোষণা দিলেন, 30 লাখ লোক আসবে, তখন কিন্তু পাহারা দিতে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সেখানে গিয়েছি, তাদের স্টেজে বক্তব্য দিয়েছি। দ্যাট মিনস ওই 0 পয়েন্টে গিয়ে আবার সবাই এক হয়ে গেলেন। আবার এই সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ষড়যন্ত্র করতে চাইলেন এই চিন্ময় দাসকে কেন্দ্র করে, কিন্তু সেখানেও দেখেন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ আর মানুষ সবাই মিলে এটাকে কোনোভাবে সমর্থন করতে পারে নাই। এভাবে করে জাতীয় ইস্যুতে আমরা কিন্তু এক হচ্ছি, তবে এটা এনাফ না। আমাদের এই ইস্যুটা এখন যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ রাখতে হয়, তাহলে আমাদের আপনাদের এই মিডিয়ার মাধ্যমেও, এএসএ চ্যানেলের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা যেভাবে সাংবাদিকতা করেছেন, বিভিন্ন সময় আমাদেরকে উজ্জীবিত করেছেন, আমাদের 5ই আগস্টের আগে আপনাদের চ্যানেল থেকে আমাদেরকে হাইলাইটস করেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন, এই জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি আপনাদের জার্নি অব্যাহত রাখতে হবে এবং পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের জন্য আপনারা সহায়ক ভূমিকা পালন করতে পারেন। এবং উচকে দেয়া যে বাংলাদেশের বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে, কোনো মানুষকে ভুল তথ্য দিয়ে, মিথ্যা প্রলব্ধ করে জনগণকে খেপিয়ে না তোলা, এই জিনিসটা আমাদেরকে সবাইকে সতর্ক রাখতে হবে। সেটা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কিংবা ইউটিউবে কাজ করছে কিংবা রাজনৈতিক অঙ্গনে কাজ করছে, এক বাক্যে তাদের কাজ করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে কখনোই
বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সব দলই যে একই জায়গায় বসে সবকিছু করবে সেটা কিন্তু নয়। তাদেরকে ওয়েল স্পেস দিতে হবে এবং সেজন্যই আমরা 16 বছর লড়াই করেছি এবং সেটা থাকতে হবে। তবে আমরা বিশেষ ইস্যুতে আমরা এক হব। আমার কাছে মনে হয়েছে জাতীয় ইস্যুতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। আপনি সুন্দর বলছেন। আমি একটু মমিনুল আমিন ভাই আপনার কাছে আসতে চাই। আসলে উনি যেটা বলছিলেন যে মুক্ত সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের একটা বিশাল ভূমিকা থাকে জনগণের কাছে, বিশেষ করে আপামর জনতার কাছে একটা মেসেজ, সলিড মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে, অথেন্টিক মেসেজ যেটাকে আমরা বলছি। কিন্তু মুক্ত সংবাদ মাধ্যম যেটা আগে প্রশ্নবিদ্ধ ছিল, বিশেষ করে স্বৈরাচার আমলে 16 বছরে কেউ কণ্ঠরুদ্ধ ছিল, বাক স্বাধীনতা ছিল, আপনার ইনফরমেশন বিশেষ করে তথ্যগুলো বায়াসড করা হচ্ছিল। তো এক্ষেত্রে এই 5ই অগাস্টের পরবর্তীতে এই ধরনের কিছু ঘটবে কিনা আপনি কি মনে করেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমার বিজ্ঞ সমালোচক খুব চমৎকার করে জাতীয় ঐক্য একটু ইন্টারাপ্ট করি। তখন যেটা ছিল যে এমন ভাবে বায়াসড করা হচ্ছিল, আমরা যদি নিউজ পেপার পড়ি তাহলে সেখানে আমরা মিস ইনফর্ম হচ্ছিলাম, আবার না পড়লে আনইনফর্ম হচ্ছিলাম, যেখানে নিউজ পেপার হচ্ছে জাতির শিক্ষক বলা হয়ে থাকে। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? জি, অনেক ধন্যবাদ। আমার বিজ্ঞ সমালোচক অনেক চমৎকার করে জাতীয় ঐক্যের কথাটা বলেছেন যে ফ্যাসিবাদের প্রশ্নে আমরা আসলে সব রাজনৈতিক দলই ঐক্যবদ্ধ, এখানে আসলে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আপনি যে প্রশ্নটা করেছেন সংবাদ মাধ্যম নিয়ে, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আসলে স্বাধীন ছিল না। সংবাদ মাধ্যম না, গণমাধ্যম আমি যদি বলি, মোটা দাগে গণমাধ্যম আসলে পরাভূত ছিল। তো এই যে আওয়ামী ফ্যাসিবাদ 15.5 বছর, দীর্ঘ 15.5 বছর জাতির ঘাড়ে চেপেছিল, এই যে 2024-এ যে এতগুলো তাজা প্রাণ আমরা হারালাম, এর কিছুটা দায় কিন্তু গণমাধ্যমেরও আছে। কিছুটা দায় কেন গণমাধ্যমের আছে? দেখেন, যখন বিডিআর হত্যাকাণ্ড ঘটলো, বিডিআর বিদ্রোহ হলো, তখন গণমাধ্যমের ভূমিকা কি ছিল? তারা কি অনুসন্ধানী সংবাদ রিপোর্ট করেছিল, না করার সাহস পেয়েছিল? এটা পায় নাই। কেন পায়নি আমি সে ব্যাপারে বলছি। পুরো দায় যে তাদের তা না, কিন্তু কিছুটা দায় তাদেরও নিতে হবে। 2013 সালের 5ই মে যখন মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা চালালো, আমাদের নিরপরাধ কওমি মাদ্রাসার ছেলেদের, তাদের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হলো, যে গণহত্যাটা হলো, রাতের আধারে গণমাধ্যম বন্ধ করে একটা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল, দিগন্ত টেলিভিশন, তারপর ইসলামিক টিভি সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছিল রাতের আধারে, আমরা লাইভ দেখছিলাম। এরপরে তারা কি আর কোনো ফলো আপ রিপোর্ট করেছে? না, করেনি। এরপরে আসেন 2013 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হলো 153 আসনে। এরপরে 2014-15 আগুন সন্ত্রাসের নামে যে খেলাটা ডিজিএফআই, আওয়ামী লীগের আমির হোসেন আমু সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, আমরা জানি বলেই বলছি, তাদের নেতৃত্বে যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, তাদের ব্যাপারে কোনো রিপোর্ট প্রকাশ করেছে? 2018 সালে মানে পৃথিবীর ইতিহাসে প্রথম, আমি সম্ভবত মনে আছে, জাপান বা কোনো একটা দেশের রাষ্ট্রদূত বা কেউ বলেছিল যে এরকম কথা আমরা কখনো শুনিনি যে দিনের ভোট রাতে হয়। তো এই যে নিশিরাতে নির্বাচন হলো, তারপরে কি গণমাধ্যম আসলে খুব সরব ভূমিকা রেখেছে? এই যে অর্থ পাচার হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন হাসিনা পরিবার, সে, তার বোন, তার ছেলে, তার বোনের ছেলে, এরা সবাই মিলে $5 বিলিয়ন এটা তসরুপ করেছে রূপপুর থেকে। এটা নিয়ে কি কোনো রিপোর্ট করেছে গণমাধ্যম? এসালম, এই যে এত টাকা আমরা যে পরে দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে এসালম এতগুলো ব্যাংক খালি করে দিয়ে গেল, হ্যাঁ, এগুলো নিয়ে কি কোনো রিপোর্ট করেছে? আসলে এই যে যদি না করে থাকে, এই সব কিছু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছে। এবং এই যে গণহত্যা হলো, এই গণহত্যার একটা দায় গণমাধ্যমকেও নিতে হবে। আচ্ছা, কেন গণমাধ্যম করতে পারে নাই? তার একটা বড় কারণ ছিল, হাসিনা আমলে ভয়ের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল। সাগররুনি হত্যাকাণ্ডের কথাই যদি আমরা বলি, কেন সাগররুনি হত্যাকাণ্ড হলো? আমরা যেটা জানি, সামিট গ্রুপ তাদের নিয়ে একটা শক্ত প্রতিবেদন এবং সলিড মানে প্রুফ বেসড, এভিডেন্স বেসড প্রতিবেদন তৈরি করার কারণেই সাগররুনি সাংবাদিক দম্পতিকে হত্যার শিকার হতে হয়েছিল। এটা আমরা জানি, আমরা এখনো প্রমাণ দেখিনি। কতবার একটা হত্যাকাণ্ডের চার্জশিট পেছালো। তো গণমাধ্যমে এইসব করে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। আয়নাঘর কেন তৈরি করা হয়েছিল? আয়নাঘর তৈরি করাই হয়েছিল এই কারণে যে হাসিনা পরিবারের বিরুদ্ধে একটা যে মিথ ন্যারেটিভ তারা তৈরি করেছিল, এইটার বিরুদ্ধে যারাই কথা বলবে, শেখ পরিবারকে নিয়ে যারা কথা বলবে, তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হবে, যাদেরকে চ্যালেঞ্জ হবে। এবং আপনি গণমাধ্যমের দায়ের কথা বলছিলেন, তো আমি ব্যাপারে আমি ফজল ভাইয়ের কাছে আসতে চাই। আসলে উনি যেটা বলছেন যে গণহত্যার দায় অবশ্যই গণমাধ্যমকেও নিতে হবে, শেয়ার করতে হবে। আসলে কি ধরনের গণমাধ্যমের সংস্কার অত্যন্ত জরুরি বলে আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশে আপনি যদি একটু দেখেন যে অকুতোভয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তার উপরে কিন্তু ছাত্রলীগ সরাসরি আক্রমণ করেছে। একজন গণমাধ্যমের স্বাধীন যদি থাকতো, গণমাধ্যম প্রচলিত থাকতো, তাহলে তার উপরে এটা আক্রমণ করতে পারে না। এটা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক যেটা বলেছেন যে দিগন্ত টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া বন্ধ করা হয়েছে, এবং সেটা কেন?
5ই আগস্টের আপনার 5ই মের শাপলা চত্বরে যাতে যে কর্মকাণ্ডটি তারা নারকীয় হত্যাকাণ্ড করেছে সেটা যাতে পাবলিকলি আসতে না পারে। তো গণমাধ্যমকে তো আমরা সবসময় মনে করি যে স্বাধীন একটা সত্তা নিয়ে তার বেড়ে ওঠা উচিত, এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এক বাক্যে জাতপাত না বিবেচনা করে সবাইকে নিয়েই গণমাধ্যম কথা বলবে। কিন্তু গত 16 বছর আমরা দেখেছি যে গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছে। সত্যিকার অর্থে যারা নিউজ মিডিয়াতে কাজ করতে চেয়েছে তাদেরকে সত্যিকার কাজটা করতে দেওয়া হয়নি। যারা একমাত্র ধরেন মানে এক পেশে হয়ে কিছু করতে পেরেছে অথবা অনেকে বাধ্যও হয়েছে, আমি একেবারে সব গণমাধ্যমকে এভাবে ঢালাওভাবে বলতে পারি না যে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ নয় কিংবা তারা দেশের জন্য করছে না। আপনি যদি একটু হিসাব করেন যে সংসারের বাবা যখন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সন্তানরা সেই দিকেই যাবে। আমি সবকিছুর দায় দিতে চাই শেখ হাসিনাকে। এই বাংলাদেশে গণমাধ্যম বলেন, রাজনীতি বলেন, অফিস বলেন, আইন বলেন, আদালত বলেন, র্যাব বলেন, ক্রসফায়ার বলেন, এর সবকিছুর পিছনে কোনো ব্যক্তি বিশেষের ইন্টারেস্টের চাইতে সবচেয়ে বড় ইন্টারেস্টটা ছিল শেখ হাসিনার। যখন শেখ হাসিনার কাছ থেকে সবকিছুর নিয়ন্ত্রণ হতো তখন সবাই তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য যেত। একটা কুলি চামার থেকে শুরু করে দোকান কোন জায়গায় খুলবেন সেই মুদি দোকানের পারমিশনটাও আপনার শেখ হাসিনা থেকে নিতে যেখানে হয়েছে, সেখানে তো গণমাধ্যম স্বাধীন ছিল না। তো ওই জায়গা থেকে রাষ্ট্রটাকে যদি আপনার সংস্কার করতে হয়, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হয়, সবার আগে আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির মেন্টালিটিটাকে আপনার সঠিক রাখতে হবে। যেমন আমার কাছে এখন নিউলি মনে হচ্ছে যে বিটিভি ইজ ওয়ান কাইন্ড অফ প্রাইভেট কোম্পানি। কারণ বিটিভিতে আমরা জীবনে কোনোদিন দেখিনি যে বিটিভিতে বিভিন্ন দলের ছোট ছোট দলের অনুষ্ঠান প্রচার করা হয় কিংবা, কিন্তু এখন কিন্তু হচ্ছে। দ্যাট মিনস দিস নেম কল ফ্রিডম। আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিয়েছেন, তারা তাদের মতো করছে। হ্যাঁ, ইটস নট এনাফ, এটাকে ডে বাই ডে আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সকল গণমাধ্যমই থাকা উচিত। তাদেরকে তাদের জায়গায় একটা গাইডলাইন প্রয়োজনে সরকার দিতে পারে যে দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেটাকে যাতে তারা এস্টাবলিশ না করে, প্রচার না করে। যেমন আপনি বাংলাদেশে যদি কেউ নিষিদ্ধ হয় তাদেরকে আপনি গণমাধ্যমে হাইলাইটস করা, আমি মনে করি সেটা বাংলাদেশের জাতিসত্তার সাথে বিরোধিতা পোষণ করা। যেমন ছাত্রলীগ এখন আইনগত নিষিদ্ধ, এখন কোনো গণমাধ্যম যদি এই আইনগত নিষিদ্ধ ব্যক্তিকে মানে প্রমোট করে সেটা আপনার রাষ্ট্রবিরোধী কিন্তু একটা কার্যক্রম। এই জায়গাগুলোতে তারা যদি একটু বাছ বিচার করে চলে যে সন্ত্রাসকে আমরা প্রমোট করব না, দুর্নীতিবাজকে আমরা প্রমোট করব না, অন্যায় অবিচারকারী ধর্ষণকারীকে আমরা প্রমোট করব না, বাংলাদেশের টাকা পাচারকারীকে আমরা প্রমোট করব না, তাহলে দেখবেন দিন দিন আমাদের দেশটা কিন্তু উন্নয়নের ধাবিত হবে এবং রাজনৈতিক একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে, সেটা আমরা মনে করি। অতএব গণমাধ্যমের বিশাল ভূমিকা। ধরেন আপনারাও যে 5ই আগস্টের এই সময় ভূমিকা পালন করেছেন চ্যানেল এস, এবং আপনারা সেই কাজের জন্য যতটুকু করেছেন তার জন্য জনগণ অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি এক বাক্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গণমাধ্যমকে স্বাধীন রাখা উচিত এবং গণমাধ্যমকেও আজকের বাংলাদেশের মানুষের কৃষ্টি, কালচার, সভ্যতা, ধর্ম, রাজনীতি সবকিছু বিবেচনায় নিয়ে কাজ করা উচিত। যদি সেটা আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে বাংলাদেশ সুন্দর পথে যাবে। আমি আপনার কাছে লাস্ট প্রশ্ন করতে চাই। অনেকেই বলছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এটা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে আমার মনে হয়। এ ব্যাপারে যদি একটু ক্লিয়ার করেন। আমি মনে করি যে সংস্কার অবশ্যই সবসময়ের জন্য প্রযোজ্য। এটা এমন না যে আজকের জন্যই সংস্কার কালকে আর হবে না। আমিন ভাই, আপনার কাছে আসতে চাই, আসলে বিএনপি 31 দফা সংস্কারের জানিয়েছে এবং জামাতে ইসলাম থেকে ডক্টর শফিকুর রহমান গতকালকে বলছে তারা 40 দফা দিয়েছিল, এখন প্রায়োরিটাইজ করছে 10টি দফা এবং ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে তারা ভোটের রোড ম্যাপ যেটা চাচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে। আপনাদের এনডিএম থেকে আপনারা কয় দফা দাবি দিয়েছেন এবং দফাগুলো কি কি, এবং আপনারা কি মনে করেন যে সকল সংস্কার করে ভোটে যাবে নাকি ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে ভোটে যাওয়া উচিত? আপনার পারসেপশন কি? দেখেন, বিএনপি 31 দফা দাবি যে দিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শর্ট করতে হবে জি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং 31 দফার সাথে আমরাও ছিলাম। আমাদের দল থেকে এনডিএম এর পক্ষ থেকে আমরা অলরেডি আমাদের একটা গবেষণা উইং রয়েছে, জিপিআর, গভর্নেন্স এন্ড পলিসি রিসার্চ। আমরা একটা সংস্কার প্রস্তাবনা খুব ডিটেলিং করে পাবলিশ করেছি। আমরা সেখানে বিচার বিভাগ, আইন বিভাগ, সংবিধান, নির্বাচন, গণমাধ্যম, বিজনেস সহ 9টা বড় বড় বিষয় আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো দিয়েছি এবং প্রস্তাবনাগুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে। আপনি যদি নির্বাচনের কথাই বলেন, আমরা সেখানে বলেছি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনকালীন সময় সুপার প্রাইম মিনিস্টারের ভূমিকায় থাকতে হবে, তার হাতে ক্ষমতা থাকবে। নির্বাচন কমিশনের যে সচিব নিয়োগ হয়, রেগুলার সচিবকে পরিবর্তন করে নির্বাচনের সময় অবসরপ্রাপ্ত 4 বছর অবসর হয়ে যাওয়া কোনো সচিবকে নিয়োগ দিতে হবে। আপনার যখন ইলেকশনের রেজাল্ট অ্যানাউন্স করবেন সেখানে লাউড স্পিকারে প্রত্যেক কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করতে হবে, সিসিটিভির ব্যবস্থা করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।